ঢাকার ব্যস্ত রাজনীতির ভিড়ে যার কণ্ঠ ছিল প্রতিবাদের, যার চোখে ছিল পরিবর্তনের স্বপ্ন, সেই লড়াকু যোদ্ধা শরীফ ওসমান হাদি আর নেই। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির সহযোদ্ধা ও ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দেওয়া এই তরুণ নেতা জীবন মৃত্যুর এক অসম লড়াই শেষে থেমে গেলেন চিরতরে। ১৮ই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে যায় দেশ। ১২ই ডিসেম্বর জুমার নামাজের শেষে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারি চালিত রিকশায় ছিলেন ওসমান হাদি। ফকিরাপুল থেকে বিজয়নগরের দিকে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় পেছন থেকে একটি মোটর সাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে অনুসরণ করছিল। বেলা 2:24 চলন্ত রিকশায় বসা অবস্থাতেই মোটর সাইকেলের পেছনে থাকা ব্যক্তি খুব কাছ থেকে গুলি করেন ওসমান হাদিকে। মুহূর্তেই রক্তে ভেসে যায় রিকশার সিট আর ফাঁকা রাস্তায় মিলিয়ে যায় হামলাকারীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান গুলিটি কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ পাশ দিয়ে বেরিয়ে গেছে। জীবন বাঁচাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। প্রাথমিক অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য সেদিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওসমান হাদির ওপর হামলার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ঢাকাসহ বিভিন্ন স্থানে শুরু হয় প্রতিবাদ, বিক্ষোভ ও মিছিল। সদ্য ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের পরদিন এমন হামলা রাজনীতিতে নতুন করে শঙ্কা তৈরি করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গভীর উদ্বেগ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের কঠোর নির্দেশ দেন। পরদিনই ঢাকা মহানগর পুলিশ জানায় গুলি চালানো ব্যক্তি হিসাবে ফয়সাল কারিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুলকে শনাক্ত করা হয়েছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা। তদন্তে বেরিয়ে আসে মোটরসাইকেল চালক ছিলেন আলমগীর শেখ, যিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কয়েক মাস ধরে পরিকল্পনা করে এই হামলা চালানো হয়, যার উদ্দেশ্য ছিল দেশে বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করা। তদন্ত এগোতে থাকে দ্রুত গতিতে। একের পর এক গ্রেফতার, উদ্ধার হয় অস্ত্র ও গুলি। র্যাব ও পুলিশের অভিযানে আটক হন ফয়সালের স্ত্রী, শ্যালক, বন্ধু-বান্ধবী, সহযোগীসহ একাধিক ব্যক্তি। তবে মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পালিয়ে যান ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে। তাদের ধরতে ঘোষণা করা হয় ৫০ লাখ টাকার পুরস্কার। শুরু হয় অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। ১৫ই ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। দেশবাসীর চোখ তখন সিঙ্গাপুরের হাসপাতালে। ইনকিলাব মঞ্চ জানায় তার অবস্থা কখনো স্থিতিশীল, কখনো সংকটাপন্ন। প্রয়োজন ছিল আরেকটি অস্ত্রোপচারের, কিন্তু শরীর সেই ধকল নেওয়ার মতো অবস্থায় ছিল না। ১৭ই ডিসেম্বর আসে আরও দুঃসংবাদ। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী নিজে হাসপাতালে গিয়ে তাকে দেখে আসেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোনে পরিস্থিতি জানান। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানানো হয়, চাওয়া হয় দোয়া। কিন্তু সব দোয়া, সব অপেক্ষার অবসান ঘটে ১৮ই ডিসেম্বর রাত 10:45টায়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান হাদি। তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে আসে শোকের ছায়া। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ নির্মম সংবাদ জানানো হয়। যিনি রাজপথে দাঁড়িয়ে কথা বলতেন সাধারণ মানুষের অধিকার নিয়ে, যিনি বিশ্বাস করতেন পরিবর্তনের শক্তিতে, তার জীবন থেমে গেল বুলেটের আঘাতে। কিন্তু থেমে গেল না তার আদর্শ, তার স্বপ্ন। সহযোদ্ধাদের চোখে ওসমান হাদি ছিলেন এক অকুতভয় যোদ্ধা, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছেন, যেমন রাজপথে তেমনি মৃত্যুশয্যায়ও। ওসমান হাদির মৃত্যু শুধু একজন রাজনীতিবিদের মৃত্যু নয়, এটি এক সম্ভাবনার, এক প্রতিবাদের কণ্ঠস্বর হারানোর নাম। ইতিহাস তাকে মনে রাখবে একজন লড়াকু যোদ্ধা হিসাবে, যিনি অন্যায়ের সামনে মাথা নত করেননি, জীবন দিয়েও যার প্রতিবাদ থামেনি।